হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের এসএসসি জিডির জন্য সন্ধ্যে 7টার সময় যে আমরা জিকে ক্লাস শুরু করেছিলাম, মোস্ট এক্সপেক্টেড জিকে, সেই ক্লাসের আজ হচ্ছে 7 নম্বর পর্ব। অর্থাৎ প্রত্যেক দিন আমরা 20টা করে প্রশ্ন করছি। অর্থাৎ এর আগে আমরা 120টা প্রশ্ন করেছি, আজ আমরা করব 121 থেকে 140 পর্যন্ত প্রশ্নের উত্তর। তো এর আগের যদি প্রশ্নোত্তর না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দেখো, পেয়ে যাবে, প্লেলিস্ট করে দিয়েছি, সেখান থেকে পেয়ে যাবে তোমরা। আর কারেন্ট অ্যাফেয়ার্সের আমি 200 প্রশ্ন তোমাদের করাবো, তার মধ্যে অলরেডি আমাদের 55টি প্রশ্নোত্তর করা হয়ে গেছে। তোমরা যদি চ্যানেলে যাও, চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। আর এই ক্লাসটা কয়েকদিন ধরেই আমাদের অফ ছিল, করাতে পারিনি, আবার তোমাদের শুরু করছি। সন্ধ্যে 7টার সময় এই ক্লাসটা হবে, ঠিক আছে? সন্ধ্যে 7টার সময় তোমাদের এই ক্লাসটা হবে। আরেকটা কথা বলবো তোমাদের শুরু করার আগে আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে তোমরা যদি 2021 সালের এবং 2023 সালের পিডিএফ নিতে চাও, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের জিকে পিডিএফ, তাহলে তোমাদের 90 টাকা পেমেন্ট করতে হবে। কোথায় পেমেন্ট করতে হবে? এই যে পেমেন্ট নাম্বার 8972745454, এই পেমেন্ট নাম্বারে 90 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে তোমাদের পিডিএফটা 2 ঘন্টার মধ্যে পিডিএফ পাঠিয়ে দেবো। মোটামুটি সেখানে 3095টি প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারে। যদি নিতে চাও প্রত্যেকে নিয়ে নাও। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? তো এটা তোমরা প্রত্যেকেই উত্তর জানবে। আর প্রত্যেকটা প্রশ্ন বলবো আমি, মোটামুটি 7-8 সেকেন্ডের মতো সময় দেব। সেই সময়ের মধ্যে তোমরা নিজেরা উত্তরটা চেষ্টা করবে বলার, তারপর আমি তোমাদের বলে দেবো। যারা লাইভ প্রিমিয়ার দেখছো তারা উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবে, তারপর আমি উত্তর বলে দেবো। তো দেখো, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? কারেক্ট আনসার হবে সাগর মাথা নামে পরিচিত, ঠিক আছে? তো একটু সাউন্ডের সমস্যা হতে পারে, কারণ আমি যে জায়গায় বর্তমানে আছি সেটা হচ্ছে মানে রোড সাইড এরিয়া, যানজট হলে কিন্তু সাউন্ড হয়, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? সাগর মাথা। তো দেখো, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, কোন দেশে রয়েছে? নেপালে রয়েছে। আর যে এরিয়াটাতে মাউন্ট এভারেস্ট রয়েছে সেই এরিয়াটার নামই হচ্ছে সাগর মাথা। তো মাউন্ট এভারেস্টকেও সাগর মাথা বলা হয়ে থাকে। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8849 মিটার বর্তমানে। আগে বলা হতো 48, বর্তমানে হচ্ছে 8849 মিটার। মাউন্ট এভারেস্টে প্রথম আরোহণ করেছিলেন দুজন, এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। কত সাল? সালটা হচ্ছে 1953। প্রশ্ন থাকে যে কত সালে মাউন্ট এভারেস্টে প্রথম সফল আরোহণ করতে পেরেছিল? তো 1953 সালে দুজন, এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, মণিপুরের ইম্ফল উপত্যকা ডেস কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কোন কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে মণিপুরের ইম্ফল উপত্যকা? মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। আর ইম্ফল উপত্যকাতে একটা বিশেষ কারুশিল্পের জন্য ইম্ফল উপত্যকা বিখ্যাত, এটা কি বলতে হবে? এই যে ইম্ফল উপত্যকা, এই ইম্ফল, প্রত্যেকে উত্তর কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে, আমি তারপর তোমাদের সঠিক উত্তর বলবো। ইম্ফল উপত্যকাতে এক ধরনের লম্বা লম্বা ঘাস জন্মায়, ঠিক আছে? এক ধরনের লম্বা লম্বা ঘাস জন্মায়, যেটাকে কি বলা হয়? কাওনা বলা হয়, যেটাকে সেখানে স্থানীয় ভাষায় কাওনা বলা হয়। আর এই লম্বা ঘাস থেকেই তৈরি করা হয় বিভিন্ন চটের জিনিস, বিভিন্ন মাদুর, এইসব জিনিসের থলে, বিভিন্ন রকমের কারুকার্য জিনিসপত্র তৈরি করা হয়। এটাকে কাওনা বলা হয়, ঠিক আছে? কাওনা কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মনে রাখবে, মণিপুরের ইম্ফল উপত্যকা। 3 নম্বর দেখো, অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের অধীনে কেন্দ্রীয় সরকার চাকরিতে 10% সংরক্ষণ সেই ব্যক্তিদের জন্য উপলব্ধ যাদের পরিবারের আয় ড্যাশের নিচে। অর্থাৎ ইডাব্লিউএস, যেটাকে আমরা বলি ইকোনমিক উইকার সেকশন, অর্থাৎ সে এসসি এসটি হোক বা ওবিসি হোক বা জেনারেল হোক, এসসি এসটি ওবিসি ওদের জন্য তো আছেই, ওদের জন্য একটা আলাদা সংরক্ষণ আছেই, কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য এটা করা হয়েছে ইকোনমিক উইকার সেকশন। ইউআর ক্যাটাগরির মধ্যে যাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম, তাদেরকে ইডাব্লিউএস এর মধ্যে আনা হচ্ছে। কত? 8 লক্ষ টাকার কম, তাদের জন্য কত শতাংশ সংরক্ষণ করা হয়েছে? 10% সংরক্ষণ করা হয়েছে কেন্দ্র সরকারি চাকরিতে।
তাহলে EWS খুবই একটা ভালো সার্টিফিকেট, এটা প্রত্যেককে করে রাখা উচিত। কিন্তু 4 নম্বর দেখো কি আছে প্রশ্ন, FIH পুরুষ হকি বিশ্বকাপ 2023 আয়োজিত হলো কোথায়? তো প্রত্যেকে উত্তরটা কমেন্ট করার চেষ্টা করো, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলছি। FIH পুরুষ হকি বিশ্বকাপ 2023 আয়োজিত হলো কোথায়? আমাদের 7:30টাতে, সন্ধ্যে 7:30 আমাদের চ্যানেলে হবে ম্যাথ এবং রিজনিং ক্লাস হচ্ছে, সপ্তাহে 3 দিন ম্যাথ এবং 3 দিন রিজনিং, সন্ধ্যে 7:30টার সময়। তো ক্লাসটা প্রত্যেকে অ্যাটেন্ড করো, ঠিক আছে? আজকেও হবে লাইভ ক্লাস, অ্যাটেন্ড করবে প্রত্যেকে। FIH পুরুষ হকি বিশ্বকাপ 2023 আয়োজিত হলো কোথায়? কারেক্ট আনসার হবে ওড়িশা। উড়িষ্যার কটকে পুরুষ হকি বিশ্বকাপ 2023 আয়োজিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন দল এখানে জয়ী হলো? কটকে এটা কলিঙ্গ স্টেডিয়াম, যেমন বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এই দুটো স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। আর এবারে যে চ্যাম্পিয়ন হয়েছে সেটা হচ্ছে জার্মানি এবারে চ্যাম্পিয়ন হয়েছে। আর এবারে ফাইনালে পরাজিত হয়েছে বেলজিয়াম। আর তৃতীয় স্থান অধিকার করেছে নেদারল্যান্ড। তো যদি প্রশ্ন থাকে যে FIH পুরুষ হকি বিশ্বকাপ 2023 আয়োজিত হলো কোথায়, তখন হবে উড়িষ্যা। আর কোন দেশ বা কোন দল জয়ী হলো যদি প্রশ্ন তোমাদের থাকে, তখন হবে কি জার্মানি জয়ী হয়েছে। FIH অর্থাৎ হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। 5 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, কোথায় সম্প্রতি G20 এর থিঙ্ক 20 বৈঠক আয়োজিত হলো? G20 এর থিঙ্ক 20 বৈঠকটা কোথায় আয়োজিত হলো? G20 এর থিঙ্ক 20 বৈঠকটা কোথায় হলো বলতে হবে। এটার উত্তর বলছি আমি, তার আগে 6 নম্বর প্রশ্নটা দেখে নাও, তারপর আমি এটার উত্তর বলে দেবো। কোথায় G20 এর থিঙ্ক 20 বৈঠক আয়োজিত হলো? এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রেখে দিলাম, যে প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দেবে যে G20 এর থিঙ্ক 20 বৈঠকটি কোথায় আয়োজিত হয়েছে। প্রত্যেকে এটা কমেন্ট করবে, ঠিক আছে? এটা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর এটার উত্তর তোমরা কমেন্ট করে দেবে। G20 সম্পর্কে তোমাদের বলে রাখি, G20 মানে হচ্ছে গ্রুপ অফ 20, যেখানে 20টি দেশ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে G20। আর G20 বৈঠক এবারে ভারতে হয়েছে, তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 21টা মেম্বার রয়েছে, 20টি দেশ এবং একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। G20 এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1999 সালে G20 গঠিত হয়েছিল। নেক্সট 6 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। দেখো, তো তোমরা কিন্তু কমেন্ট করবে যে থিঙ্ক 20 বৈঠকটা কোথায় আয়োজিত হয়েছে, কমেন্ট করবে তোমরা। সবাই দেখো, মথুরার ভাস্কর্য মূর্তি নির্মাণ করার জন্য কোন পাথরের ব্যবহার করা হয়েছে? মথুরা উত্তরপ্রদেশের আগ্রার কাছেই অবস্থিত। মথুরা শহর, বিখ্যাত ঐতিহাসিক শহর মথুরা শহর। এই মথুরা শহরে এক ধরনের মূর্তি নির্মাণ করা রয়েছে পুরো মথুরা শহরটাতেই। এটা কোন পাথর বা কোন মাটি বা কোন পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছে? কমেন্ট করার চেষ্টা করো উত্তর তোমরা, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দিচ্ছি। কারেক্ট আনসার কি হবে? লাল বেলে পাথর দ্বারা এই ভাস্কর্য মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে লাল বেলে পাথরগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে সাদা দাগযুক্ত। এই বেলে পাথরগুলো হচ্ছে সাদা দাগযুক্ত লাল বেলে পাথর দ্বারা এই মূর্তিগুলো নির্মাণ করা হয়েছে, ঠিক আছে, মথুরাতে। 7 নাম্বার, একটি খাদ্য শৃঙ্খলে সূর্যালোকের মোট কত শতাংশ উদ্ভিদ দ্বারা ব্যবহৃত হয়? সূর্যালোকের কত শতাংশ উদ্ভিদ দ্বারা ব্যবহৃত হয় একটি খাদ্য শৃঙ্খলে, ঠিক আছে? ধরো গাছের একটা পাতাতে সূর্যের যত অংশ মানে সূর্যালোক পড়ছে তার কত শতাংশ গাছ ব্যবহার করছে? তো যদি 10% উত্তর হবে, যতটা সূর্যালোকে সে পড়ছে তার 10% গাছ কিন্তু ব্যবহার করছে। এটা হচ্ছে 10%-এর সূত্র, ঠিক আছে?
আর যে 10% ব্যবহার করে তার 10% আবার অন্য প্রাণী যারা গাছটা খাচ্ছে তাদের দেহে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে কারেক্ট আনসার কি হবে? 10%। কি হবে কারেক্ট? তাহলে 10% ইজ দ্য কারেক্ট আনসার। 8 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। কথাকলি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? কথাকলি সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? দেখো, কথাকলি তো আগে জানতে হবে। কথাকলি হচ্ছে কোন রাজ্যের নৃত্য? কথাকলি হচ্ছে কেরালার নৃত্য, ঠিক আছে। আর কথাকলি হচ্ছে একটি ধ্রুপদী নৃত্য। আমাদের ভারতে মোট 8টি ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স রয়েছে। এই 8টির মধ্যে কথাকলি হচ্ছে একটি। তো এটি কেরালার একটি নৃত্যনাট্য, এটা ঠিক আছে। কথাকলির অভিনেতারা মহাকাব্য রামায়ণ এবং মহাভারত এবং পুরাণের চরিত্রগুলিকে চিত্রিত করেছেন, এটাও ঠিক আছে। থেইয়ামোস বা মুডিয়াট্টম এবং কেরালার মার্শাল আর্টের মতো আচার অনুষ্ঠানগুলি নৃত্যকে বর্তমান রূপে সেট করতে একটি প্রধান ভূমিকা পালন করেছিল, এটাও ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হবে? উপরের সবগুলো হচ্ছে কারেক্ট আনসার। কথাগুলি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? উপরের সবগুলোই সঠিক। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক? একজন বিখ্যাত সন্তুর বাদকের নাম তোমাদের বলতে হবে। এই যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে একজন বিখ্যাত সন্তুর বাদকের নাম বলতে হবে। যারা লাইভ প্রিমিয়ার দেখছো অবশ্যই কিন্তু উত্তরগুলো কমেন্ট করার চেষ্টা করবে। দেখো, কয়েকজন সন্তুর বাদকের নাম আমি বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় থাকে। এক হচ্ছে যেমন রাহুল শর্মা, তারপর হচ্ছে সাদাত আনার, ঠিক আছে। তারপর হচ্ছে সতীশ ব্যাস, তারপর হচ্ছে তরুণ ভট্টাচার্য, হরিপদ চৌরাসিয়া। এরা হচ্ছে সবাই সন্তুর বাদক। তার সঙ্গে হচ্ছে শিবকুমার শর্মা। তো নামগুলো কি মনে রাখবে? রাহুল শর্মা, সাদাত আনার, সতীশ ব্যাস, তরুণ ভট্টাচার্য, তারপর হচ্ছে চৌরাসিয়া, হরিপদ চৌরাসিয়া এবং শিব। ঠিক আছে, তো এখানে শিবকুমার শর্মা এবং হরিপদ চৌরাসিয়া এই দুটোই কিন্তু ঠিক আছে, বুঝলে? দুটোই ঠিক আছে, দুটো উত্তরই ঠিক আছে। এখানে যেহেতু হরিপ্রসাদ চৌরাসিয়াটাও দিয়েছে, শিবকুমার শর্মাটাও দিয়েছে, এটা কিন্তু দুটোই ঠিক মানতে হবে। ঠিক আছে, তাহলে দুটোই ঠিক। নেক্সট চলে যাবো 10 নম্বর প্রশ্নটা, দেখবো আমরা কি আছে। সঙ্গীত নাটক একাডেমি দেশে নৃত্যনাট্য ও সঙ্গীতের বিকাশ ঘটায়, এটি কখন প্রতিষ্ঠিত হয়েছিল? সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে। কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1951 সালে। প্রশ্ন যদি থাকে তোমাদের পরীক্ষায় যে সঙ্গীত নাটক একাডেমি কবে প্রথম পুরস্কার প্রদান করা হলো, তো সঙ্গীত নাটক একাডেমি প্রথম পুরস্কার করা হলো 1952 সালে, আর প্রতিষ্ঠা হলো 1951 সালে। 11 নম্বর প্রশ্নে চলে যাব। ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়। ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাস বলতে কি, ভারতের যে বিষয়গুলো আছে, যেমন শিক্ষা একটা বিষয়, তো এই যে বিষয়গুলো, এগুলো 3টি ভাগে ভাগ করা আছে, বা কার হাতে কোন ক্ষমতাটা থাকবে। 3টে তালিকা আছে। এক হচ্ছে রাজ্য তালিকা, তারপর হচ্ছে কেন্দ্র তালিকা, তারপর হচ্ছে যৌথ তালিকা। কোন কোন বিষয়গুলো কোন তালিকায় থাকবে। তো কিছু কিছু তালিকা আছে যেগুলো রাজ্য তালিকায় আছে, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো কেন্দ্র তালিকায় আছে, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো যৌথ তালিকায় আছে। তো শিক্ষা হচ্ছে এমন একটি বিষয় যেটাকে যৌথ তালিকায় রাখা হয়েছে, অর্থাৎ রাজ্য তালিকা এবং কেন্দ্র তালিকা দুটোতেই শিক্ষা রয়েছে। তাহলে যৌথ তালিকা ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। 12 দেখব, হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয়? ফাদার অফ ইয়েলো রেভলিউশন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? আমরা জানি যে সবুজ নয়, হলুদ বিপ্লবের জনক, হলুদ বিপ্লব। আমরা জানি সবুজ বিপ্লবের জনক হচ্ছেন কে?
নরম্যান বরলগ। আর যদি ভারতের বলা হয় তখন এস স্বামীনাথন। আমরা জানি বা অপারেশন ফ্লাড যাকে বলা হয় বা শ্বেত বিপ্লবের জনক, শ্বেত বিপ্লবের জনক আমরা জানি ডক্টর ভার্গিস কুরিয়েন, ভার্গিস কুরিয়েন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে হলুদ বিপ্লবের জনককে। হলুদ বিপ্লবের জনক হচ্ছেন স্যাম পিত্রোদা। স্যাম পিত্রোদা হলুদ বিপ্লবের জনক। আর হলুদ বিপ্লব ব্যাপারটা হচ্ছে তৈল বীজ উৎপাদনের সঙ্গে হলুদ বিপ্লব কথাটি যুক্ত। 13 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের অর্থনীতি হলো কি? সম্পূর্ণ নিয়ন্ত্রিত, ব্যক্তিগত মালিকানাহীন অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি, নাকি কোনোটি নয়? তো ভারতের অর্থনীতিটা হচ্ছে একটা মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। 14 নম্বর হচ্ছে লোহাই মরচে পড়লে লোহার ওজনের কি পরিবর্তন ঘটে? লোহাতে যখন মরচে পড়বে তখন লোহার ওজনের কি পরিবর্তন ঘটবে? দেখো, যখন লোহাতে মরচে পড়ার জন্য কি কি প্রয়োজন হয়? প্রথমত আয়রন বা এফির সঙ্গে জলের প্রয়োজন হয়, H2O, আর তার সঙ্গে অক্সিজেনের প্রয়োজন হয়, তাহলে কিন্তু লোহাতে মরচে পড়ে। তাহলে এই জিনিসগুলো তো লোহার সঙ্গে অ্যাড হচ্ছে, জল বায়ু এগুলো অ্যাড হচ্ছে, তাহলে কি ওজনটা বাড়াটাই স্বাভাবিক, তাহলে ওজন বৃদ্ধি পায়, লোহায় মরচে পড়লে ওজনটা বৃদ্ধি পাবে। 15 দেখো, দ্য পাটকই বাম কোন কোন স্থানের মধ্যে সীমারেখা তৈরি করেছে? পাটকই বাম কোন কোন স্থানের মধ্যে সীমারেখা তৈরি করেছে? পাটকই বাম কোন কোন স্থানের মধ্যে সীমারেখা তৈরি করেছে? পাটকই বাম এই জায়গাটা সম্পর্কে তোমাদের আগে জানতে হবে। ভারতের পূর্ব দিকে একেবারে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই সাইডটাতে চলে যাও। ভারতের পূর্ব দিকে ইস্টার্ন ইন্ডিয়াতে যে অরুণাচল প্রদেশ, তারপর হচ্ছে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড আর মায়ানমার। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মায়ানমার এই এরিয়াটাতে এই পাটকই বাম হচ্ছে মানে ঢেউ খেলানো পাহাড়গুলো রয়েছে। তো স্বাভাবিকভাবেই পৃথক করবে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারকে ভাগ করে দিয়েছে এই পাটকই বাম। ঠিক আছে, এই পাটকই বামে কোন কোন পাহাড়গুলো আছে অনেক সময় প্রশ্ন থাকে। তো পাটকই বামের মধ্যে প্রথমেই হচ্ছে পাটকই পাহাড়, তারপর হচ্ছে গারো খাসি, গারো খাসি, গারো খাসি জয়ন্তিয়া যেগুলো আমরা পড়েছি, তারপর হচ্ছে লুসাই হিলস। এগুলো পাটকই বামের মধ্যে এই পাহাড়গুলো অবস্থিত। আর এই পাটকই বাম পৃথক করেছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারকে ভাগ করেছে। ঠিক আছে, 16 দেখো, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে স্কুল অফ এমিনেন্স প্রকল্প চালু করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে স্কুল অফ এমিনেন্স প্রকল্প চালু করেছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এটা চালু করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবন্ত মান। স্টুডেন্টদের যাতে পড়ালেখায় উন্নতি ঘটে সেই জন্য ভগবন্ত মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী স্কুল অফ এমিনেন্স প্রকল্পটি চালু করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর অনেক সময় প্রশ্ন থাকবে যে পাঞ্জাবের বর্তমান গভর্নরের নাম কি? তো পাঞ্জাবের গভর্নরের নাম হচ্ছে বনওয়ারি লাল পুরোহিত। বনওয়ারি লাল পুরোহিত। 17 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। দেখো 17, 2011 সালের সেন্সাস অনুযায়ী পৃথিবীর কত শতাংশ মানুষ ভারতে বসবাস করে? 2011 সালের সেন্সাস অনুযায়ী পৃথিবীর কত শতাংশ মানুষ ভারতে বসবাস করে?
কারেক্ট আনসার কি হবে? বলে দিচ্ছি, একটু ওয়েট করো তোমরা। ঠিক আছে, উত্তরটা তোমরা কমেন্ট করার চেষ্টা করো, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। দু সালের যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী 17.64% মানুষ, পৃথিবীর 17.64% মানুষ ভারতে বসবাস করে। 17.64% মানুষ ভারতে বসবাস করে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, 2011 সেন্সাস থেকে তোমাদের সেন্সাসটা আমাদের পেড ব্যাচে কিন্তু দেওয়া হয়নি এখনো, আমি তোমাদের পেড ব্যাচে দিয়ে দেবো সেন্সাস, ঠিক আছে? কয়েকটা কথা বলে দিচ্ছি সেন্সাস সম্পর্কে। সেন্সাস 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, সবচেয়ে বেশি জনঘনত্ব হচ্ছে বিহার, সবচেয়ে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ, সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে সিকিম, সবচেয়ে বেশি সাক্ষরতা হচ্ছে কেরালা, সবচেয়ে বেশি মহিলা সাক্ষরতা হচ্ছে কেরালা, সবচেয়ে বেশি সেক্স রেশিও হচ্ছে কেরালা, ঠিক আছে? এগুলো কিন্তু জানতে হবে, এগুলো খুব সহজ প্রশ্ন ছিল। এরপর আরও ডিপলি কিন্তু সেন্সাসটা পড়তে হবে, সেখান থেকে প্রশ্ন পরীক্ষায় থাকবে। দেখো, কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অর্থনীতিতে তিনি কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? অর্থনীতিতে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে। তিনি ওয়েলফেয়ার ইকোনমিক্সে গবেষণার জন্য তিনি এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। 19, দেখো, নিম্নের কোন উৎসবটি ফাগুয়া নামেও পরিচিত? ফাগুয়া নামেও পরিচিত। এটা ঝাড়খণ্ডে ফাগুয়া নামে, ঝাড়খণ্ড বিহারে ফাগুয়া নামে পরিচিত। মকর সংক্রান্তি উৎসবটা, পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি উৎসব পালিত হয় পৌষ মাসের শেষ সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তি, এটা হচ্ছে মকর সংক্রান্তি, যেটা ফাগুয়া নামেও পরিচিত। 20 হচ্ছে কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং যেটি ইউনেস্কোর দ্বারা সংকটপূর্ণ ভাষা হিসেবে বিবেচিত হয়েছে? ইউনেস্কোর দ্বারা সংকটপূর্ণ ভাষা হিসেবে বিবেচিত হয়েছে নিম্নের কোনটি? কারেক্ট আনসার কি হবে? এমন একটা ভাষা যেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ড এবং বাংলাদেশের কিছু মানুষ এই ভাষায় কথা বলে। মোটামুটি ঝাড়খণ্ডের মোটামুটি হবে 20,000, 20-30,000, বাংলাদেশে হবে 50,000, না ঝাড়খণ্ডেও হবে 50,000-এর মতো, আর ওয়েস্ট বেঙ্গলে 50,000 মানুষ মাত্র কথা বলে এই ভাষায়। এটা সংকটাপন্ন ভাষা, এটা হচ্ছে কুরুক ভাষা। ওয়েস্ট বেঙ্গলের কুরুক উপজাতি বা ওরাং উপজাতি দ্বারা এই ভাষা বলা হয়ে থাকে, ঠিক আছে? এটাকে সরকারি ভাষার মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে, খুবই ভালো জিনিস। মানে যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, ঐতিহ্যকে কোনোদিনই লুপ্ত হতে দেওয়া যাবে না। পুরনো জিনিসগুলো যেন আমাদের মাঝে সবসময় থাকে। যতই আমরা আধুনিক হয়ে যাই না কেন, পুরনো জিনিস সবসময় আমাদেরকে পুরনো জিনিস ধরেই বাঁচতে হবে, তাহলেই কিন্তু প্রকৃতি বেঁচে থাকে। তো কুরুক ভাষা। 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, টেলিগ্রামে জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করে যাও। থ্যাংক ইউ, ভালো থেকো। 7টা 30-এ তোমরা ক্লাসটা প্রত্যেক দিন দেখো, 7টা 30-এ লাইভ ক্লাস ম্যাথ এবং রিজনিং। থ্যাংক ইউ।